সুষ্ঠু ভোটের অঙ্গীকার নিয়ে নাসিরউদ্দিন কমিশনের যাত্রা শুরু। আর প্রশাসন চায় না ভোটাররা কেউ ভোট দিন কেউ না দিয়ে পারবে, যার যার ভোট হ্যাঁ এই দিন দিয়ে আইতে পারে, স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, সেটাই আমাদের প্রত্যাশা। আগের ইসিদের বিচারের তাগিদ। রাষ্ট্র সংস্কারে বিএনপির প্রস্তাব চূড়ান্ত, স্থায়ী কমিটিতে অনুমোদন, জনগণের মালিকানা ফেরানোই লক্ষ্য, সুপারিশ জমা শিগগিরই। বুটেক্স এবং পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র তেজগাঁও, আহত 1.5 শতাধিক, পুলিশ এবং সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। 5 বিসিএসে 18,000 কর্মকর্তা নিয়োগ দেবে সরকার, জানালেন সচিব। সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমার সময় বাড়ল 1 মাস। যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা ফেরাতে শ্রম অধিকার নিশ্চিতের তাগিদে, সবার জন্য ন্যূনতম মজুরি বোর্ড গঠনের পরামর্শ অর্থনীতিবিদদের। ইসরায়েলে অন্তত 340 রকেট ও ড্রোন হামলার দাবি হিজবুল্লাহর, মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিতে চাপ প্রয়োগের আহ্বান ইইউর। এবং অ্যান্টিগা টেস্টে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের সংগ্রহ 9 উইকেটে 269, তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ এগিয়ে 181 রানে। Rainbow Paints, the color of joy. সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। বিতর্কিত 3টি নির্বাচনে নানা অনিয়মের গ্লানি খোঁচাতে পথ চলা শুরু করল নতুন নির্বাচন কমিশন। রোববার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবগঠিত এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বাধীন 5 কমিশনারকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি। এ সময় জনগণের দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করে সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ থাকার কথা জানান প্রধান নির্বাচন কমিশনার। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। জাল ভোট কিংবা রাতের ভোটের মতো বিতর্কিত 3টি নির্বাচন শেষে অবাধ সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় গোটা দেশ। সেই অঙ্গীকার নিয়ে শপথ নিলেন এএমএম নাসিরউদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বেলা 1টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে পৌঁছান নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার সহ 5 কমিশনার। এ সময় তাদের স্বাগত জানান সুপ্রিম কোর্ট প্রশাসন ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা। দুপুর 1:30টার দিকে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় শপথ অনুষ্ঠান। এরপর প্রথমে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমদ। এরপর একই সাথে 4 নির্বাচন কমিশনারকে শপথ পাঠ করান প্রধান বিচারপতি। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন সবার সহযোগিতা নিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে প্রতিজ্ঞাবদ্ধ তার কমিশন। বলেন ভোটের জন্য দেশের মানুষ অধীর অপেক্ষায়। কথা বলেন নির্বাচনের তারিখ নিয়েও। ইলেকশন করতে গেলে আমার যে ইয়াঙ্গার জেনারেশন যারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে বছরের পর বছর, তো তাদেরকে আমার তো ভোটার লিস্টে আনতে হবে। কোথায় কোথায় রিফর্ম দরকার হবে, ইন্টারভেনশন দরকার হবে, সেটা তো আমরা রেডিলি পাবো ইনশাল্লাহ, যেহেতু একটা রিফর্মস কমিশন কাজ করছে ইলেকশন কমিশনকে রিফর্ম করার জন্য। দেশের মানুষ তারা ফ্রি ফেয়ার একটা ইলেকশনের জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক আন্দোলন করেছে বিগত বছরগুলোতে, এবং অনেকে রক্ত দিয়েছে। আমি তাদেরকে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, and I will do my best for that. বলেন আওয়ামী লীগের নির্বাচনে আসা নিয়ে চলমান বিতর্ক শেষ হলে সিদ্ধান্ত নেওয়া হবে। বহু চ্যালেঞ্জ দেখেছি এবং ইনশাল্লাহ সাকসেসফুলি মোকাবেলা করেছে। চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস এবং অভিজ্ঞতা আমার আছে। সুতরাং আমি ইনশাল্লাহ যে কোনো ধরনের চ্যালেঞ্জ আসুক, সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ইনশাল্লাহ উই উইল ওভারকাম দোজ চ্যালেঞ্জেস। অনেক বিতর্ক চলছে, বিতর্কের ফয়সালা হোক, কিন্তু তাহলে আপনারাও দেখতে পাবেন যখন ফয়সালা হবে। গত 21 নভেম্বর ইসি গঠনে সার্চ কমিটির প্রস্তাবিত নামের তালিকা থেকে অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসিরউদ্দিনকে প্রধান করে নতুন নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমান এল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহকে নির্বাচন কমিশনার হিসেবে ঘোষণা করা হয়। হাবিবুল ইসলাম হাবিব,
নিউজ 24 ঢাকা। নির্বাচন নিয়ে দেশে আর কোনো প্রহসন চায় না সাধারণ মানুষ। দেখতে চান না 2014, 18 কিংবা 2024 সালের মতো একতরফা নির্বাচন। দলীয় প্রভাবমুক্ত থেকে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেবে নবগঠিত কমিশন, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। মাজহারুল ইসলামের রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ শাহিন। মৃত মানুষের ভোট দেয়া, দিনের ভোট রাতে হওয়া, জোর করে বিশেষ প্রতীকে ভোট দিতে ভোটারদের বাধ্য করা কিংবা বিরোধী প্রার্থীদের নির্বাচন থেকে সরিয়ে দেয়া, এমনটাই যেন ছিল গেল 15 বছরের নির্বাচনী চিত্র। ফলে হারাতে বসেছিল দেশের নির্বাচনী সংস্কৃতি। প্রধান নির্বাচন কমিশনার দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নবগঠিত এএমএম নাসিরউদ্দিন কমিশনের কাছে সাধারণ মানুষের প্রত্যাশার যেন শেষ নেই। গেল 3টি জাতীয় নির্বাচন সহ স্থানীয় নির্বাচনগুলোতে ভোট দিতে না পারার আক্ষেপ যে সাধারণ মানুষের ছিল, বর্তমান কমিশন তা দূর করতে পারবে বলে বিশ্বাস করেন বেশিরভাগ মানুষ। কেউ ভোট দিন কেউ না দিয়ে পারবে, যার যার ভোট এই দিন দিয়ে আইতে পারে। জনগণের যেই ভোট দেওয়ার আকাঙ্ক্ষা আছে, ভোট দেওয়ার রাইটস আছে, যে গণতান্ত্রিক অধিকার, সে অধিকার যেন তারা ফিরে পায়, স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে, সেটাই আমাদের প্রত্যাশা। নির্বাচনে অনিয়ম, প্রতিপক্ষের উপর হামলা, বিশেষ প্রার্থীকে ভোট দিতে বাধ্য করার মতো নির্বাচন আর দেখতে চান না সাধারণ মানুষ। গত 3টা নির্বাচন হয়েছে, এই নির্বাচনে আমরাও কোনো ভোট দিতে যাইতে পারি নাই। আমার নিজের ভোটটা দেওয়ার মতো এই সিচুয়েশনটা আমি তৈরি হয় না। বিগত যে নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনগুলোতে আমরা দেখেছি যে জনগণের যে ভোটাধিকার, সেটা জনগণ সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি। নবগঠিত নির্বাচন কমিশন সংবিধান মেনে এবং দলীয় প্রভাবমুক্ত হয়ে নির্বাচন করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, এমন প্রত্যাশার কথাও বলেন সাধারণ মানুষ। নতুন যে নির্বাচন কমিশন হয়েছে, তারা খুবই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। ভোট কেন্দ্রে যেন মানুষ এসে সুষ্ঠু ভোট দিতে পারে, এটাই তার কাছে আমার প্রত্যাশা। সবাই যেন ওই ভয়টা না পায় যে আমি গেলে আমার উপর ইট পাটকেল ছুড়বে। এই নির্বাচন কমিশন তাদের মেরুদণ্ডকে অবশ্যই শক্ত করে রাখবে এবং এর প্রতিফল হিসেবে আমরা একটা অবাধ, নিরপেক্ষ এবং লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা যেটা বুঝি, সেরকম একটা নির্বাচন উপহার দেবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। গেল 15 বছরের নির্বাচন কেন্দ্রিক প্রহসন দুর্বৃত হয়ে দেশে ফিরবে ভোটের আমেজ, এমনটাই প্রত্যাশা যেন সবার। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। নির্বাচনে ব্যাপক অনিয়ম করে সাবেক কমিশনাররা শপথ ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন ইসি সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। রবিবার সকালে নির্বাচন ভবনে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে কথা বলেন তিনি। এ সময় অনিয়ম করা সাবেক কমিশনারদের বিচারের আওতায় আনার তাগিদ দেন তিনি। তত্ত্বাবধায়ক সরকার বহালের বিষয়ে সবাই একমত বলেও জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। এর বিরোধিতা করে নাই আমাদের তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তার কথা, সবাই একমত ছিল। আমাদের অতীতের নির্বাচন কমিশনগুলো যে কলঙ্কজনক নির্বাচন করেছে, পাতানো নির্বাচন করেছে, তো তারা এটা করার মাধ্যমে তারা শপথ ভঙ্গ করেছে, তারা সংবিধান লঙ্ঘন করেছে এবং এর তাদেরকে বিচারের আওতায় আনা কথা প্রায় সবাই বলেছে। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রবর্তন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্স্থাপন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনা ও এক ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিধানসহ সংবিধানের একগুচ্ছ সংস্কার প্রস্তাব চূড়ান্ত করেছে বিএনপি। দলের এই প্রস্তাব শিগগিরই সংবিধান সংস্কার কমিশনে জমা দেওয়া হবে। বিএনপি তাদের 31 দফা সংস্কার প্রস্তাবের আলোকেই সংবিধান সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রস্তাবগুলো চূড়ান্ত করেছে বলে জানান দলটির নেতারা। সাইফুল ইসলামের রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকার 11 সেপ্টেম্বর নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠন করে 6টি কমিশন। 31 ডিসেম্বরের মধ্যেই 6 কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। অন্তর্বর্তী সরকারের আদলে গেল মাসের শুরুতে 6টি ছায়া কমিশন গঠন করে বিএনপিও।
বিএনপি গঠিত 6টি সংস্কার কমিটির প্রস্তাব প্রায় চূড়ান্ত করেছে দলটি। এর মধ্যে সংবিধান সংস্কারের প্রস্তাব সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত করা হয়। জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেয়া, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রবর্তন, সরকার ও রাষ্ট্রপ্রধানের ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করার বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয়েছে প্রস্তাবনাগুলোতে। দেশটাকে যদি সঠিক পথে আমরা চালাতে না পারি, সত্যিকার গণতান্ত্রিক অর্ডারে জনগণের মালিকানা ফিরিয়ে দিয়ে তাদের কাছে জবাবদিহি দায়বদ্ধতার যে বিষয়টা সেটা নিশ্চিত করতে হবে। সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে গেল 3টে নির্বাচনে ভোটের নামে প্রহসন করেছে আওয়ামী লীগ। সংবিধানের দোহাই দিয়ে দলীয় সরকারের অধীনে একতরফা ভোটের আয়োজন করে নির্বাচনী ব্যবস্থাকেও নির্বাসনে পাঠায় ফ্যাসিবাদী শক্তি। তত্ত্বাবধায়ক সরকার বলেন বা নির্বাচনকালীন সরকার বলেন, যে নামেই হোক না কেন এটা সংবিধানে আসতে হবে, এটা আমাদের প্রস্তাব এবং এটা দীর্ঘকাল চলতে হবে। তাহলে কিন্তু দুর্নীতি, স্বজনপ্রীতি, তারপরে ফ্যাসিবাদ বা স্বৈরতন্ত্র আর ফিরে আসার সুযোগ নেই। নির্বাচন ব্যবস্থাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, নির্বাচিত সংসদ সরকার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে সমস্যাগুলো বিগত দিনে আমরা একটা দানব সৃষ্টির মাধ্যমে একটা রেজিম যারা দেশের সবকিছু কেড়ে নিয়েছে, সেটা আগামী দিনে হওয়ার সম্ভাবনা নেই। বিএনপি নেতারা বলেন 2 বছর আগেই 61টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে রাষ্ট্র মেরামতে 31 দফা ঘোষণা করেছিলেন তারা। এই 31 দফার আলোকেই অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনে সুপারিশ জমা দিতে প্রস্তাব চূড়ান্ত করেছে বিএনপি। 31 দফা সংস্কার কর্মসূচি যেটি এখন জনগণের প্রস্তাব, সেখানে সংবিধানের কথাও লেখা আছে, অর্থের কথাও লেখা আছে, স্বাস্থ্যের কথাও লেখা আছে, কৃষি, শিক্ষা, প্রত্যেকটি বিষয় সেখানে উল্লেখ করা আছে। তারা জানান শিগগিরই অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশনে সুপারিশ জমা দেবে বিএনপি। বাংলাদেশে সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। আগামী নির্বাচন কবে হবে তা শুধুমাত্র প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে। এ নিয়ে বাকিরা যারা কথা বলছেন সেগুলো তাদের ব্যক্তিগত মতামত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। এ সময় উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল করবে সরকার। রাষ্ট্রপতি 5 জনকে নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টা বা তার দপ্তর থেকে কোনো নির্বাচনের ডেট এখনো পর্যন্ত দেওয়া হয় নাই। নির্বাচনের ডেট, অ্যাকচুয়াল যে ডেটটা ওটা এই উনি অ্যানাউন্সমেন্ট করবে এবং ওনার দপ্তর থেকে দেওয়া হবে। বাকিগুলা বা বাকি যারা বলেছেন তারা হয়তো নিজেদের মতামত যে হতে পারে এরকম একটা বলতে পারে, বাট এখনো পর্যন্ত কংক্রিট না। নিউজ সম্পাদকের বিষয়টা যেমন সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে, অন্য কোনো বিষয়ে যদি এরকম সরকারের নজরে আনা হয় বা সরকার তাহলে তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়া হবে। আর যদি নজরে নাও আনা হয়, আমরা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া মেনে এটা কাজ করা হচ্ছে। ম্যানুয়ালি এই তালিকাটা অনেক দীর্ঘ, এই তালিকাটা সংশোধনের জন্য ম্যানুয়ালি কাজ করা হচ্ছে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। রাজধানীতে বুটেক্স এবং পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছে। শিক্ষার্থীরা জানায়, রবিবার রাত 10টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুটেক্সের একটি হল থেকে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পুলিশ এবং সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে কাছাকাছি দূরত্বে অবস্থিত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ও বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল বুটেক্স। রবিবার রাতে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে চলে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, চলে ইট পাটকেল নিক্ষেপ, আক্রমণ পাল্টা আক্রমণ। ইট পাটকেলের পাশাপাশি সংঘর্ষে ব্যবহার করা হয় লাঠি ও কাচের বোতল। এ সময় আহত হন প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থী। উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেই শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। আমাদেরকে বলতেছে যে তোমরা কে, আমরা বলছি যে আমরা পলিটেকনিকের। বলার পর বলে চলে যাইতে, আমরা চলে আসতে নিছি, তখন বলে যে বাইরা। এক পর্যায়ে হাতাহাতি হয়ে যায়, তার এই জন্য এই ঝামেলাটা হয়েছে আর কি। মোতায়ের হলের সামনে ওরা প্রথমে ঢিল মারছে আমাদের উপর,
এরপরে হামলা শুরু হয়েছে, হামলা শুরু আমরা কিছু বুঝি না। ঘটনা সামাল দিতে এক পর্যায়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও সেনাবাহিনীর একাধিক টিম। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন তারা। সাথে থেকে ডেল মারতেছে, আমরা বারবার বলছি যে ভাই কোন ডেল দেন না, আহত হলে তো আমাদের ভাইরাই হবে। এখানে কিন্তু মনে হয় আমাদের একটা পলিটিক্স চলতেছে, কিন্তু আমাদের কিছু কারোরই কিন্তু দোষ নাই। কিন্তু ওরা সেটাই বুঝতেছে না যে আমাদের ভাইদেরকে শুধু শুধু আমরা আহত হচ্ছি, আমরা নিজেরাই হসপিটালে যাচ্ছি। উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই জানান কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা চান না তারা। তৃতীয় কোনো পক্ষের উস্কানিতে এমন ঘটনা ঘটেছে বলেও অভিযোগ তাদের। এরকম তৃতীয় পক্ষের একটা ব্যক্তি এসে উস্কানি দিল, আমরা সেই উস্কানিতে কাজ করলাম। আসলে আমরা লজ্জিত, আমি দুই ক্যাম্পাসের পক্ষ থেকে লজ্জিত। এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হলো, এলাকার মানুষ বিভ্রান্ত হলো। সুষ্ঠুভাবে দুইবার গেছি সমাধানের জন্য, লাস্টবার ও আমার মাথা বাড়ি দিয়ে আমার মাথা ফুলে বানাইছে। বুটেক্সের এই শিক্ষক বলছেন উভয় প্রতিষ্ঠানেরই প্রিয় শিক্ষার্থীদের কারো রক্তই দেখতে চান না তারা। যারা এই ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, আমার মনে হয় ছাত্ররা তারা বোঝে, সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাদের সময় আছে, তারা বোঝে, কারোর কথায় প্রলোভিত না হয়ে সঠিক সিদ্ধান্ত তারা নেবে। শেষ রাতের দিকে পরিস্থিতি অনেকটা শান্ত হলেও পলিটেকনিক ইনস্টিটিউট ও বুটেক্স হলগুলোতে থমথমে পরিবেশ বিরাজ করে। আবার সংঘর্ষ সৃষ্টির আশঙ্কা থেকে বিশেষ নজরদারির আহ্বান জানায় উভয় পক্ষ। সকলে মিলেমিশে শিক্ষা জীবন পার করবেন বলেও প্রত্যাশা তাদের। জুবার সানি, নিউজ 24, ঢাকা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ভুল চিকিৎসায় শিক্ষার্থী মৃত্যুর অভিযোগে হঠাৎ রণক্ষেত্র পুরান ঢাকার জনসন রোড। ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড ইনস্টিটিউটে ভাঙচুর করেছে শিক্ষার্থীরা। তাদের দাবি, টাকা দিয়ে মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে সহযোগিতা করে সেখানকার কিছু শিক্ষার্থীরা। রবিবার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা হাসপাতালের প্রধান ফটক বন্ধ করে দেয় এবং নাম ফলক ভেঙে ফেলে। দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে ঘটে সংঘর্ষের ঘটনা। রবিবার বেলা 12টার পর ধানমন্ডি আইডিয়াল, ঢাকা কলেজ, সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁও সরকারি কলেজ সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের হাজারের বেশি শিক্ষার্থী ঢাকা জজ কোর্টের সামনে ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে এসে বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে হাসপাতালের গেটে ভাঙচুর চালায় তারা। এ সময় কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ধাওয়া দিলে শুরু হয় উত্তেজনা, সংঘর্ষ। এ সময় আহত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী। মারা যাওয়া শিক্ষার্থীর পক্ষে কয়েকজন অভিযোগ করেন, ডক্টর মাহবুবুর রহমান মোল্লা, কলেজের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেলে ভর্তির 2 দিন পর 18 নভেম্বর মারা যান। পরে টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ। হঠাৎ করে আমাদের আটকে দিছে, ডাক্তার নাই, এই জন্য বসে আসছিলাম। শুনলাম বলে রুগী বলে যে মারা গেছে স্টুডেন্ট, এই জন্য ওরা ই করছে, ওরা আমাদের কোনো ক্ষতি করেনি। ওই দিকটা মারমার করে আইতেছে ছাত্রগুলা, আয়া মনে করেন গেট মেট ভাঙ্গা চুইরা মনে করেন চুরমার করে ফেলাইছে। ঘটনার 2 দিন পর শিক্ষার্থীরা প্রতিবাদ জানাতে আসলে কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী সহ স্থানীয়রা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। আমরা সবাইকে আমাদের উপর ছাত্র ভরপুর 3বার আক্রমণ করা হয়েছে। আমরা ছাত্র নেই, সুন্দরভাবে আন্দোলন করতে আসছি, কেন আমাদের উপর বোম মারবে? 3 দিক থেকে ঘেরাও করে আমাদের উপর অতর্কিত হামলা করা হয়। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে সেনাবাহিনী ও পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি চালকদের। রোববারও রাজধানীতে সড়ক অবরোধ করেছেন তারা। লাইসেন্স ও রুট পারমিটের দাবি তাদের। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, মহানগরীতে অটোরিকশা চলাচলের বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত। আন্দোলনের 5ম দিন রোববার সকালে ছোট ছোট মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হতে থাকেন অটোরিকশা চালকরা। সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন তারা। অটোরিকশা বন্ধ না করে লাইসেন্স এবং যৌক্তিক রুট পারমিট দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবেন। আমাদের পেটে ভাবে লাথি মারাটাই ঠিক হবে না। দাবি জানাইতেছি, আমরা আরো দাবি জানাবো। আমরা যতক্ষণ ধরে আমরা নির্দেশ তো আমরা টাইম না দিব, তখন আমরা দাবি জানাই দেব। এক পর্যায়ে আন্দোলনে সংহতি জানিয়ে রিকশা শ্রমিকদের বিক্ষোভে অংশ নেয় সিপিবি ও উদীচী শিল্পী গোষ্ঠী। হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহারের দাবি জানায় তারা। রিকশা শ্রমিকের বিরুদ্ধে যে
ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাকে প্রত্যাহার করে তাদের জীবন জীবিকার নিশ্চয়তা বিধানের সিদ্ধান্ত আগামীকাল কোর্টে হোক আর না হোক আজকে সরকারের পক্ষ থেকে সেটা সিদ্ধান্ত নিতে হবে। এদিকে আদালত সময়োপযোগী সিদ্ধান্ত নেবে এমন আশাবাদ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মধ্যে আমরা কাজ করব। তো আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশনা আসবে এবং ওই নির্দেশনার আলোকে আমাদের এই অটোরিকশার এই প্রবলেমটা এটা সমস্যাটা সমাধান হয়ে যাবে। 3 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভের পর মঙ্গলবার আদালতের নতুন নির্দেশনা আসার আগ পর্যন্ত আন্দোলন স্থগিত করে সড়ক ছাড়েন অটোরিকশা চালকরা। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধিত অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে এই গেজেট প্রকাশ করা হয়। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ডক্টর হাফিজ আহমেদ চৌধুরী এতে সই করেন। সংশোধিত আইনে বলা হয়েছে, জাতিসংঘের বিভিন্ন সংস্থা, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা মামলার বিভিন্ন কার্যক্রমে এখন থেকে অংশ নিতে পারবে। ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দিতে পারবে ট্রাইব্যুনাল বলে জানানো হয় গেজেটে। সংবাদের সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছে, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। 43 থেকে 47তম এই 5 বিসিএসে 18,000-এর উপর প্রার্থী নিয়োগ দেবে সরকার। এদের মধ্যে ক্যাডার 12,500, নন ক্যাডার 5,500 জন। সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জনপ্রশাসন সচিব। বলেন, প্রশাসনের স্থবিরতা কাটিয়ে দ্রুতই সবকিছু স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। এদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব দেওয়ার সময় 1 মাস বাড়িয়ে 31 ডিসেম্বর করা হয়েছে। গেল 15 বছরে আওয়ামী শাসনামলে দীর্ঘদিন নিয়োগ না থাকায় শূন্য আছে কিছু পদ। একই সাথে অন্তর্বর্তী সরকার গঠনের পর ফ্যাসিবাদকে সহায়তা করা অনেক কর্মকর্তাদের অবসরে পাঠানো হয়েছে। তাই প্রশাসনের শূন্যতা পূরণে নতুন নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকার 43 থেকে 47তম বিসিএসে মোট 18,149 জন প্রার্থী নিয়োগ দেবে। ক্যাডার পদে 43তম বিসিএসে 2,064 জন, 44তমতে 1,710 জন, 45তম বিসিএসে 2,309, 46তমতে 3,140 এবং 47তম বিসিএসে 3,487 জনকে নিয়োগ দেওয়া হবে। নন ক্যাডার পদে 43তম বিসিএস থেকে 642 জন, 44-এ 1,791, 45তম বিসিএসে 1,570, 46-এ 1,111 এবং 47তম বিসিএসে 325 জন সহ ক্যাডার ও নন ক্যাডার পদে 18,149 জনকে নিয়োগ দেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, প্রশাসনের স্থবিরতা কাটাতে ডেপুটি সেক্রেটারি থেকে অতিরিক্ত সচিব পর্যায় পর্যন্ত পদোন্নতির কাজ শুরু হচ্ছে। বঞ্চিত অতিরিক্ত সচিবদের গ্রেড 1-এ উন্নীত করা হবে। একই সাথে নতুন ডিসিদের ফিট লিস্ট তৈরির কাজও শুরু হবে। দীর্ঘদিনের যে জঞ্জাল ছিল এবং এত 16 বছরের মধ্যে যে ধরনের যারা ছিল এদেরকে একবারে বাদ দিয়ে আপনি একবারে নিয়ে আসবেন এই পর্যায়ে, তারপরও করা হয়েছে 16 বছরে 3 প্রমোশন দিয়ে অ্যাডিশনাল চাকরি তাদেরকেও সেক্রেটারি করা হয়েছে। আইস ব্রেকিং হচ্ছে, তবে গতি অনেক বেশি সমস্যা নাই। সরকারি কর্মচারীদের সম্পদের হিসেব জমা দেওয়ার সময়সীমা 30 নভেম্বর থেকে বাড়িয়ে 31 ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। সম্পদ বিভাগের সংখ্যা হলো 15 লাখ, পিয়ন থেকে একেবারে প্রেসিডেন্ট। এটা আপনাদেরকে এখন বললে হবে আনঅফিশিয়াল, কিন্তু আমি একটা চিঠি ইস্যু করবো, আমাদের আপলোড করবো, আপনাদেরকে দিব। আমরাও এখন বানানোর চিন্তা করতেছি। এটা আপটু বাড়াইলে 31 ডিসেম্বর 2024, কারণ অনেকে আমি টু বি ফ্র্যাঙ্ক এটা বুঝতেই পারতেছে না। এটা বোঝাইতেও সময় লাগবে। 16 বছর যে জিনিস হয় নাই একদিনে আপনি কিভাবে করবেন? ডিসি নিয়োগ নিয়ে তার বিরুদ্ধে প্রচারিত সংবাদ মিথ্যে বলে দাবি করেন জনপ্রশাসন সচিব। জানান, এ ব্যাপারে 3 উপদেষ্টাকে নিয়ে একটি কমিটি করা হয়েছিল। কমিটি এই অভিযোগের সত্যতা পায়নি। যে পত্রিকা অথবা যে মিডিয়া যেটা প্রচার করেছে, হয়তো তারা না বুঝে অথবা ভুল বুঝে করেছে।
এখন তারা রিয়েলাইজ করে যে ইট ওয়াজ রং। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান অফিসের সামনে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। প্রথম আলোর বিরুদ্ধে দেশ বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ একদল আন্দোলনকারীর। বিস্তারিত রিপোর্টে। গত বৃহস্পতিবার থেকে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। রবিবার সন্ধ্যায় আন্দোলন চলাকালে পুলিশের সাথে সংঘর্ষ হয়। এ সময় 3 জনকে আটক করে পুলিশ। আন্দোলনকারীরা বলছেন দেশ বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত প্রথম আলো ও ডেইলি স্টার। আমাদের শান্তিপূর্ণ অবস্থান ছিল, হঠাৎ করে দুপুরের দিকে পুলিশ চেয়েছিল প্রথমে উস্কানি দিয়ে আমাদের উপর একটা হামলা করার জন্য, তখন সেনাবাহিনী এসে ব্যাপারটা মিউচুয়াল করে। আমাদের স্বাধীনতার পর থেকে নিয়ে তারা ওই মানে তাদের পক্ষের কয়েকজন হলো, কোথায় আক্রমণ হলো, এগুলো নিয়ে তারা নিউজ করতেছে। আজকে দেখেন তারা কোনো আয়নাগর নিয়ে কোনো করছে না। প্রথম আলো এবং ডেইলি স্টার তারা আমাদের জনগণের বিরুদ্ধেই সবসময় অবস্থান নিয়েছে এবং আমাদের জনগণের বিরুদ্ধে যেই পলিটিক্যাল যে ন্যারেশনগুলো, যে জনগণের যে মুখ থেকে নিশ্চিত জনগণের যে চাহিদা, সেই চাহিদাকে তারা সামনে নিয়ে আসে না। ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। 15 বছর ধরে এই ফ্যাসিবাদকে, এই জালিমকে যারা এই বাংলাদেশের ওপর স্থান দিয়েছিল, তারা তাদের কারিগর, তাদের খুঁটি হচ্ছে এই প্রথম আলো। দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। গাড়িটা আমার প্রেজেন্ট, আমার ফিউচার, আমার হ্যাপি লাইফ। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই কার লোন আমার কাছে লাইফ ইনভেস্টমেন্ট। গ্যাস সংকটে 10 মাসেরও বেশি সময় ধরে বন্ধ জামালপুরের যমুনা সার কারখানা। মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হয়ে কারখানাটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। কর্মহীন হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। দ্রুত কারখানা চালুর দাবি তাদের। তানভীর আজাদ মামুনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দৈনিক 1700 মেট্রিক টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন দেশের দ্বিতীয় বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা। জামালপুর ছাড়াও শেরপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ সহ উত্তরাঞ্চলের 21 জেলায় সরবরাহ হয় এখানে উৎপাদিত সার। কিন্তু বেশ কয়েক বছর ধরে গ্যাসের চাপ স্বল্পতা সহ যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন নেমে আসে 1200 মেট্রিক টনে। চলতি বছরের 15 জানুয়ারি হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। ফলে 10 মাসেরও বেশি সময় ধরে বন্ধ উৎপাদন। নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ, যা পুনরায় স্থাপন করতে ব্যয় হবে কয়েকশো কোটি টাকা। গাড়িগুলো স্টার্ট হইতেছে না, গাড়িগুলো অকেজ হয়ে গেছে। আপনি লেবার থেকে শুরু করে ট্রাক ড্রাইভার, হেল্পার, মালিক, শ্রমিক যারাই আমরা আছি, তারা আমরা খুব অসহায়ের ভিতরে আছে। কারখানা বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে 4000 মানুষ। মানবেতর জীবনযাপন করছেন তারা। এই মিল যদি চালু থাকতো, আমগো ড্রাইভার, শ্রমিক আরো মিল যা আছে শস্য বেড়ে লাগায় অনেক লোক বাঁচত। অঞ্চলের মধ্যে ভাই খুব ভয় ভালো হয়ে গেছে, মুরুগুর মধ্যে হয়ে গেছে। সরকারের কাছে আবেদন জানাই যে আমাদের তারা গান্ধী সার কারখানাটা চালু করেন। সরকার এটা কেন মাথা কামায় না, এটা আমাদের বোধ গম্য না। গ্যাস পাওয়া নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন কারখানার এই প্রকৌশলীও। আমরা মধ্যবর্তী আমরা কারখানা চালু করতে পারিনি গ্যাস সংকটের কারণে আর কি। এখন কবে গ্যাস পাবো এই বিষয়ে আমাদের কাছে কোনো দিক নির্দেশনা নাই। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়গুলো অবগত আছেন, ওনারাই ভালো বলতে পারবেন যে আমাদের কবে আমরা চালাতে পারবো। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করে কারখানাটি দ্রুত চালু করা হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামের কর্ণফুলী টানেলকে ঘিরে বিলাসবহুল 7 তারকা মানের নির্মাণ হওয়া অতিথিশালা এখন ভুতুরে বাড়িতে পরিণত হয়েছে। নির্মাণ কাজ শেষ হলেও একদিনের জন্য চালু হয়নি আনোয়ারার পার্কিচরে নির্মিত এই অতিথিশালা। নগর বিশ্লেষকরা বলছেন 450 কোটি টাকায় নির্মিত এই বিলাসবহুল অতিথিশালা কোনো কাজে আসবে না। তবে বেসরকারি খাতে দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সেতু বিভাগ। কর্ণফুলী টানেল এলাকা ঘুরে এসে রতন দাসের ছবিতে নয়ন বড়ুয়া, জয়ের রিপোর্ট।
চট্টগ্রামের আনোয়ারার পার্কি সৈকত এলাকায় বিলাসবহুল একটি অতিথিশালা নির্মাণ করা হয়েছে সেতু বিভাগ। তাই 450 কোটি টাকায় নির্মিত এই অতিথিশালাটিতে রয়েছে প্রায় 5000 বর্গফুট আয়তনের আধুনিক সুসজ্জিত 31টি বাংলো। এর মধ্যে একটি ভিআইপি বাংলো নির্মাণ করা হয়েছিল ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সফরের কথা মাথায় রেখে। সামনে সুইমিং পুল সহ এমন কিছু নেই যা এই বিলাসবহুল অতিথিশালায় পাওয়া যাবে না। 31টা আছে বাংলা, আর ভবন একটা সিকিউরিটি ভবন আছে, সিকিউরিটি থাকার জন্য একটা বিল্ডিং আছে, কনভেনশন সেন্টার আছে একটা, মসজিদ আছে একটা বড় মসজিদ। এই অতিথিশালা নির্মাণে বেড়েছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত টানেল প্রকল্পের ব্যয়, যেটি এখন খালি পড়ে আছে আর প্রতিদিন বিপুল লোকসান দিচ্ছে টানেল। কর্ণফুলী টানেলকে ঘিরে একের পর এক সাগর পাড়ে নির্মাণ করা হয়েছে অতিথিশালা। নগর পরিকল্পনাবিদরা বলছেন এই প্রকল্পের কারণে দেশের টাকা হরিলুট হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। এটা আসলে প্রয়োজনের তুলনায় অনেক বেশি। ওখানে হয়তো একটা বা দুইটা ঘর থাকতে পারতো, এই জায়গায় যে বিশাল ব্যয়বহুল একটা প্রকল্প করেছে, এই ধরনের প্রকল্পগুলো করা অন্যায়, এটা দেশের টাকার অপচয়। এখন কিছুটা হলো এটার ব্যয় উদ্ধারের জন্য এটাকে অন্যভাবে ব্যবহার করা যায় কিনা, এটা বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ব্যবহার করাটাই সমীচীন হবে। সেতু বিভাগের এই কর্মকর্তা বলছেন দ্রুত সরকারি ও বেসরকারিভাবে এই অতিথিশালা পরিচালনার দায়িত্ব দিতে পারলে লোকসান কমে আসবে। পুরো সার্ভিস এরিয়াটা আমাদের কনস্ট্রাকশন শেষ হয়েছে। আমরা এখন বিবে থেকে এটা লিজ দেওয়ার জন্য, লং টার্ম লিজ দেওয়ার জন্য প্রক্রিয়াধীন আছে। তো আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের ভিতরে, অল্প সময়ের ভিতরে এটা জানি আমরা কোনো একটা ভালো কোম্পানিকে আমরা লং টার্ম একটা লিজ দিতে পারি। টানেল দিয়ে গেল অক্টোবর মাসে দৈনিক গড়ে 3500 যানবাহন চলাচল করেছে। অথচ প্রকল্পের সমীক্ষায় বলা হয়েছিল টানেল চালু হলে দিনে 20,719টি যানবাহন চলবে। যানবাহন চলাচল কম হওয়ায় টানেলের রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের ব্যয় উঠছে না। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, দেশের উত্তরাঞ্চলে বেড়েছে শীতের প্রকোপ। এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, রংপুরে শীতের তীব্রতা কেমন? এই সময়টাতে শিশু এবং বয়স্করা ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হয়, হাসপাতাল থেকে সেরকম কোনো তথ্য পাচ্ছেন কিনা? শুভ সকাল আশিক টুকু। আপনি যেমনটি সংবাদে বলছিলেন, আসলে গত এক সপ্তাহ থেকে উত্তরাঞ্চলে শীতের তীব্রতা বেড়েছে। অর্থাৎ বিশেষ করে পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, রংপুর এবং কুড়িগ্রাম, গাইবান্ধা যে জেলাগুলো রয়েছে, এই জেলাগুলোতে শীতের যে মাত্রা এটি অনেকটাই বেড়েছে। এবং শীত বাড়ার সাথে সাথে আপনাকে যদি বলি যে শীত বাড়ার সাথে সাথে কিন্তু শীতজনিত যে রোগ এটির মাত্রাও বেড়েছে। হাসপাতালগুলোতে আমরা খবর নিয়েছি, আমরা হাসপাতাল সূত্র আমাদেরকে বলেছে যে গত এক সপ্তাহের ব্যবধানে হাসপাতালগুলোতে দ্বিগুণ রোগী বেড়েছে। অর্থাৎ শিশু এবং বয়স্করা কিন্তু নানা ধরনের অর্থাৎ সর্দি, কাশি থেকে শুরু করে নিউমোনিয়া বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এবং শিশু ডায়রিয়ারও কিন্তু প্রকোপ আমরা হাসপাতালগুলো থেকে দেখতে পেরেছি। আপনি দেখছেন যে অর্থাৎ ঘন কুয়াশার চাদরে ঢাকা এই রংপুরের অর্থাৎ মাঠঘাট থেকে শুরু করে জলাশয়, গ্রাম থেকে গ্রামান্তর সব জায়গায় কিন্তু এখন কুয়াশার চাদরে ঢাকা। মানুষ কিন্তু যারা প্রয়োজন অর্থাৎ খেটে খাওয়া মানুষগুলো তারা বের হচ্ছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আসলে সূর্যের যে তাপ সেটিও কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। অর্থাৎ বেলা 10টার পর থেকে সূর্যের তীব্রতা বাড়ে, সূর্যের তাপের কিন্তু এগিয়ে পড়ে, আবার বেলা বাড়ার যত বাড়ে অর্থাৎ 2:04 পর থেকে আবার তাপমাত্রা কমতে থাকে। অর্থাৎ সবগুলো উত্তরাঞ্চলে 8 জেলা, রংপুর বিভাগের 8 জেলায় অর্থাৎ তাপমাত্রা অনেকটাই কম। বিশেষ করে পঞ্চগড়ে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস তুলনা করছে। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ আসিফ। মানিক, আপনাকে ধন্যবাদ। রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী রেজাউল করিম মানিক। সংবাদের সময় হলো আরও একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই।
নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। সাতক্ষীরার তৈরি হচ্ছে বিশ্বমানের ইতালিয়ান টালি। এখানকার মাটির তৈরি টালি বা টাইলস দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে ইউরোপ আমেরিকায়। তবে নানা প্রতিকূলতার কারণে সম্প্রসারিত হচ্ছে না এই মৃৎশিল্প। দেশের এই সম্ভাবনাময় শিল্পকে বাঁচাতে সরকারি পৃষ্ঠপোষকতা চান কারখানার মালিক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন মাটির টাইলস। বিশ্বমানের এই টাইলস তৈরি করছে সাতক্ষীরার কলারোয়া উপজেলার মুরারিকাঠি গ্রামের মৃৎশিল্পীরা। এঁটেল দোআঁশ মাটি টালি তৈরির উপযোগী। প্রথমে মাটি সংগ্রহ করে তা পানি ঢেলে কাদা তৈরি করে স্তূপ করে রাখা হয়। পরে তা পায়ে দেবে বিভিন্ন আকৃতির ছাঁচে ফেলে তৈরি করা হয় টালি বা টাইলস। রোদে শুকিয়ে আবার রং দিয়ে শুকাতে দেয়া হয়। তারপর বড় চুলায় সাজিয়ে তাপ দিয়ে তৈরি করা হয় টালি। মুরারিকাঠি গ্রামের মাটি সবথেকে মিষ্টি মাটি, আর এই মাটিটা সোনার থেকে খাঁটি। দেশে বরফ পড়ে সেই দেশে বরফের জন্য ওই ফ্লোরের ছাদ করে ওরা। দেশের চাহিদা মিটিয়ে এই টাইলস বিদেশে রপ্তানি করে আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা। কিন্তু নানা প্রতিকূলতা, সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কারখানা মালিক ও শ্রমিকরা। সম্ভাবনাময় এই শিল্পকে বাঁচাতে সরকারের পৃষ্ঠপোষকতা চান কারখানা মালিকরা। বিভিন্ন সরকারের সংস্থার বিভিন্ন দিক দেখে প্রশাসনিক বিভিন্ন ব্যবস্থা যদি নেয়, তাহলে আমরা এই ব্যবসাটা সুস্থভাবে পরিচালনা করতে পারি। এই শিল্পটা যাতে ধ্বংস হয়ে না যায়, এই শিল্পের বিকাশ ঘটানোর জন্য আন্তর্জাতিক বাজারে প্রচারণার দরকার রয়েছে। টালি শিল্পের সাথে জড়িতদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিসিক কর্মকর্তা। বিসিক পরিদর্শন করছে, এখানে তাদের যে কোনো ধরনের সুযোগ যদি দিচ্ছে এবং তারা যদি এই ধরনের সুযোগ নিতে চায় তো বিসিক সদা প্রস্তুত আছে। সাতক্ষীরায় 41টি কারখানা থেকে প্রতি বছর 2 থেকে 3 হাজার কন্টেইনারে বিভিন্ন আকৃতির টাইলস বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে অর্থ বাণিজ্যের সংবাদ। যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি পেতে হলে ঢাকাকে নিশ্চিত করতে হবে শ্রম অধিকার, শ্রমিক নিরাপত্তা এবং কর্মপরিবেশ সহ দেশটির 11 দফা। সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার সাথে বৈঠকে এসব কথা জানায় মার্কিন প্রতিনিধি দল। আর শিল্প উপদেষ্টা জানিয়েছেন, বিদ্যমান শ্রমিক অসন্তোষের পেছনে বেতন না দিয়ে পালিয়ে যাওয়া কারখানা মালিকরা দায়ী। সমস্যা সমাধানে কাজ করার কথাও জানান তিনি। উন্নত বিশ্বে ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশগুলোর বিশেষ রপ্তানি সুবিধার নাম জিএসপি। তবে তাজরিন ফ্যাশনসে আগুন এবং রানা প্লাজা ধসের মতো ভয়াবহ ঘটনায় শ্রম অধিকার ইস্যুতে মার্কিন বাজারে সেই সুবিধা গেল 11 বছর ধরে বন্ধ। এমন পরিস্থিতিতে রোববার সকালে সচিবালয়ে আসেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে, ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়ালি সহ 20 সদস্যের প্রতিনিধি দল। তাদের সাথে বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা জানান, শ্রম আইনের যেসব ধারা নিয়ে প্রশ্ন রয়েছে সেগুলো সঠিকভাবে হলে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি পেতে সহজ হবে। শ্রমিকের অধিকার নিয়ে আমরা কাজ করার জন্য আমাদের যে 11 দফার যে কর্মসূচি যেটা হয়েছে, এই কর্মসূচিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা আজকে বিশদভাবে আলোচনা করলাম। জিএসপি পেতে গেলে আমাদের লেবার রাইটের যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে কমপ্লাই করার দরকার আছে এবং আমরা এগুলো কমপ্লায়েন্সের পরে অবশ্যই আমরা জিএসপি পাবো বলে আশা রাখি। এদিকে দুপুরে আগারগাঁওয়ে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এসএমই খাত নিয়ে এক সেমিনার শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শিল্প উপদেষ্টা। এক প্রশ্নের জবাবে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষের জন্য বেতন বকেয়া রেখে পালিয়ে যাওয়া কারখানা মালিকদের দায়ী করেন তিনি। বেতন টেতন না দিয়ে পালায় চলে গেছেন সহযোগী হিসাবে, এবং এই শ্রমিকরা বেতন না পে করবে কি? এখন যেসব কারখানাগুলো বন্ধ রেখে দিয়েছে তারা এবং দেশ থেকে চলে গেছে, কারখানার কোনো রকম সমাধান না করে, এটার জন্য আমরা জরুরিভাবে এটা নিয়ে কি করা যায় সেটার চেষ্টা করছি সমাধান বের করতে। শিল্প উপদেষ্টা আরও জানান, কলকারখানায় গ্যাস সংকট সমাধানে প্রয়োজনে জ্বালানিটির আমদানি করবে সরকার। বিপ্লব ধরে রাখার জন্য মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
এবার ইসরায়েলের দিকে অন্তত ৩৪০টি ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালিয়েছে লেবাননের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রোববারের এই হামলায় অন্তত ১১ জন আহত হয়েছে, গুরুতর ক্ষতি হয়েছে তেল আবিবের। হিজবুল্লাহ জানায় রোববার তেল আবিব এবং এর আশপাশের এলাকায় দুটো সামরিক স্থাপনায় উন্নত ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো হয়েছে হামলা। গেল শনিবার লেবাননে দখলদার বাহিনীর তুমুল বিমান হামলায় হতাহতের ঘটনার পরেই পাল্টা জবাবের অঙ্গীকার করেছিল গোষ্ঠীটি। এদিকে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। চলমান এই সংঘাত থামাতে রোববার মার্কিন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে ইসরায়েল ও হিজবুল্লাহর উপর চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন ইইউ এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। সংবাদের সময় হলো আরো একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান না? নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরো একবার। এবারে জানাবো খেলার সংবাদ। অ্যান্টিকা টেস্টের তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১৮১ রানে পিছিয়ে বাংলাদেশ। ৯ উইকেটে ২৬৯ রান তুলে ফলো অন এড়ায় টাইগাররা। ক্রিজে আছেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। এর আগে ৯ উইকেটে ৪৫০ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল ক্যারিবীয়রা। অ্যান্টিগায় তৃতীয় দিনটা রাঙাতে পারলেন না টাইগার ব্যাটাররা। ক্যারিবীয় পেসারদের সামলাতে হিমশিম খেতে হয়েছে তাদের। সেট হয়েও উইকেট বিলিয়ে দিয়েছেন মুমিনুল হক, লিটন দাস, মেহেদী মিরাজ ও জাকের আলী। আগের দিনের ২ উইকেটে ৪০ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে দেখে শুনেই খেলছিলেন শাহাদাত হোসেন ও মুমিনুল হক, তবে পার্টনারশিপ বড় করতে পারেননি। স্কোরবোর্ডে ২৬ রান যোগ হতেই কেমার রোচের সুইংয়ের কাছে হার মানেন শাহাদাত দীপু, আউট হন ১৮ রানে। লিটন দাসকে সঙ্গী করে ভালোই এগুচ্ছিলেন মুমিনুল হক, তবে টেস্ট ব্যাটারের খেতাব পাওয়া মুমিনুল নামের প্রতি সুবিচার করতে পারেননি। ক্যারিয়ারের ২১তম 50 দেখা পেলেও ইনিংস লম্বা করতে পারলেন না। লিটনের সাথে ৬২ রানের জুটি করে লেগ বিফোরের ফাঁদে পড়েন মিস্টার হক। মিরাজকে সঙ্গ দিতে পারেননি লিটন দাস। বাঁহাতি এই ব্যাটার বড় ইনিংস খেলার ইঙ্গিত দিলেও সামারা জোসেফের বল বুঝতেই পারেননি। ৪০ রানে বোল্ড হয়ে মাঠ ছাড়েন লিটন। স্কোরবোর্ডে বাংলাদেশের সংগ্রহ তখন ৫ উইকেটে মাত্র ১৪৫। ফলোয়ানের সংখ্যায় পড়া বাংলাদেশের হাল ধরতে পারেননি মিরাজও। উইকেট বিলিয়ে দেন মাত্র ২৩ রানে। আজারি জোসেফের বলে অপ্রত্যাশিত আউট। এরপর তাইজুল ইসলামের সাথে ৬৮ রানে জুটি করেন জাকের আলী। তাইজুল ২৫ রানে ফিরলেও ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট 50 তুলে নেন জাকের। উচ্চভিলাষী শট খেলে যখন আউট হলেন, ফলোয়ান এড়াতে বাংলাদেশের তখন প্রয়োজন ৪ রান। তবে হাসান মাহমুদকে সাথে নিয়ে ফলোয়ান এড়ান তাসকিন। ৮ রান করে হাসান মাঠ ছাড়েন গ্রেভসের বলে। শেষ বিকেলে শরীফুল তাসকিন মিলে স্কোরবোর্ডে ৯ উইকেটে ২৬৯ রান তুলে মাঠ ছাড়েন। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১৮১ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শুরু করবেন দুই টেলেন্ডার। সুখন সরকার, নিউজ 24। এবারে আইপিএল এর নিলামের খবর। মাত্র ৩০ মিনিটেই ভাঙল আইপিএল এর সর্বোচ্চ দাম রেকর্ড। শ্রেয়াস আয়ারকে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে পাঞ্জাব কিংস দলে নেওয়ার পরই ২৭ কোটি রুপিতে লখনৌ দলে ভিড়িয়েছে ঋষভ পান্থকে। চমক আছে আরও, কলকাতা নাইট রাইডার্স ২৩ কোটি ৭৫ লাখে কিনেছে ভেঙ্কটেশ আয়ারকে। প্রথম দিনের ড্রাফটে ওঠেনি বাংলাদেশের কেউ।
সৌদি আরবের জেদ্দায় আইপিএলের নিলামে চোখ ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট প্রেমীদেরও। সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন দিল্লির ঘরের ছেলে ঋষভ পান্ত। রেকর্ড ২৭ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে লখনৌ সুপার জায়ান্ট। এর আগে গত আসরে কলকাতাকে শিরোপা জেতানো শ্রেয়াস আয়ারের মূল্য গিয়ে ঠেকেছে ২৬ কোটি ৭৫ লাখে। পাঞ্জাবের জার্সিতে মাতাবেন আসর। ৫১ কোটি রুপি পকেটে নিয়ে ভেঙ্কটেশ আয়ারের পেছনে ২৩ কোটি ৭৫ লাখ খরচ করেছে কেকেআর। পুরনো ক্রিকেটারের পেছনে প্রায় অর্ধেক টাকা শেষ করে ফেলেছে তারা। ভারতের টি-20 দলে নিয়মিত নয় যুজবেন্দ্র চাহাল, তারপরও তার দাম উঠেছে ১৮ কোটি রুপি। আকাশদীপকেও একই দামে কিনেছে প্রীতি জিন্তার পাঞ্জাব। বিদেশিদের মধ্যে জশ হ্যাজেলউড, জোফরা আর্চার, ট্রেন্ট বোল্টের দাম উঠেছে ১২ কোটি ৫০ লাখ রুপি। বেঙ্গালুরুতে হ্যাজেলউড, রাজস্থানে আর্চার, বোল্ট নাম লিখেছেন মুম্বাইয়ে। ১১ কোটি ৭৫ লাখ রুপিতে দিল্লিতে মিচেল স্টার, ১০ কোটি ৭৫ লাখে রাবাদা গুজরাটে, ৭ কোটি ৫০ লাখে লখনৌয়ে মিলার, মার্কাস স্টয়নিস ১১ কোটিতে পাঞ্জাবে। কলকাতা ধরে রেখেছে রহমতুল্লাহ গুরবাজকে, তার দাম ২ কোটি। ৫ কোটি ২৫ লাখে হাসারাঙ্গা রাজস্থানে। চেন্নাই আফগানিস্তানে নূর আহমেদকে কিনতে খরচ করেছে ১০ কোটি। এদিন দল পাননি ডেভিড ওয়ার্নার, দেবদত্ত পার্ডিকেলরা। শুভদেবনাথ, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।